Statutory warning: smoking and alcohol consumption is injurious to health. রাস্তায় যারা গাড়ি চালাচ্ছেন একটু সাবধানে চালাবেন। তাড়াহুড়ো করতে গিয়ে বাড়ি পৌঁছাতে গিয়ে হয়তো আর পৌঁছালেনই না একদম, এমন যেন দুর্ঘটনা না ঘটে। হাতে যাদের বাইক আছে তারা নিজেদের মনে করে যে আমরা পঙ্খিরাজ ঘোড়া চালাচ্ছি। প্লিজ এটা মনে করুন আপনি একটা যন্ত্র চালাচ্ছেন, পঙ্খিরাজ ঘোড়া নয় যেটা আকাশ দিয়ে উড়ে যাবে। তাই এই দুর্ঘটনাগুলো এড়িয়ে চলুন। সবার আগে বাড়ি পৌঁছালে আপনাকে আপনার বাড়ির লোক প্রাইজ দেবে না, আপনি আপনার সময় পৌঁছান ধীরে ধীরে। তাড়াহুড়ো করে যে রাস্তার বাঁদিক দিয়ে দিয়ে ওই লরির পাশ দিয়ে বাসের পাশ দিয়ে দিয়ে যান, মাঝের মধ্যে গাড়ি কখনো ফুটপাতে কখনো গর্তে, তবুও এগিয়ে যেতে হবে, আপনাকে কেউ প্রাইজ দেবে না। ঠিক, তাহলে সুতরাং ওটা মনে করুন একটা যন্ত্রই চালাচ্ছেন, পঙ্খিরাজ ঘোড়া না। আজকের অনুষ্ঠান উফ। মারাত্মক সেন্সিটিভ প্রেজেন্টেশন। আবার নামটা দেখে খারাপভাবে আবার ভাবতে শুরু করে দেবেন না। বাঙালির মন তো, সে জানি আপনি ভাবতে শুরু করে দিয়েছেন যে আজকে কোনো সেন্সিটিভ ব্যাপার দেখানো হবে, তাই শক্ত হয়ে মুঠো শক্ত করে বসার কিছু নেই। খুবই সেন্সিটিভ, আপনার ভেতরে নাড়া দেবেই। কারণ উফ আওয়াজটা তখনই উঠে মানুষের মুখ দিয়ে বেরোয় যখন তার এই যন্ত্রণাটা হয়। শুধু উফ না, যন্ত্রণা যদি তীব্র হয় তার সাথে আহ আওয়াজটাও বেরোয়। আর যখন হেঁটে ওয়াকিং এ যান, পারছেন না, তখন কিন্তু আউচ শব্দটাও বেরোয়। ঠিক, তাহলে এই তিনটি শব্দ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কখন উচ্চারিত হয়, মুখ দিয়ে কখন বেরিয়ে আসে? যখন যন্ত্রণার সহ্য করতে পারা যায় না। যেমন কিছু মানুষ যারা আজকে অনুষ্ঠান দেখছেন, তাদের ওই কোমর থেকে একদম পায়ের গোড়ালি অবধি শীত টান ধরা একটা যন্ত্রণা। না বসতে পাচ্ছেন, না শুতে পাচ্ছেন, না সোফায় থাকতে পাচ্ছেন, না চেয়ারে, না মেঝেতে। কোনোভাবেই বসে আপনি শান্তি পাচ্ছেন না, যে ওই টান যন্ত্রণাটা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েও আপনি ফিল করেন, চমকে ঘুম ভেঙে যায়। কোনোভাবেই কমাতে পাচ্ছেন না। সরষের তেল, নারকেল তেল, কেরোসিন তেল, মোবিল কিছু মালিশ করেও হবে না এটা, কারণ এটার নাম হচ্ছে সায়াটিকা পেন। এটা শুধু তেল মালিশ করে যায় না। সায়াটিকা পেন মানে নিউরোপেন। মানব দেহের শরীরের মধ্যে সব থেকে লম্বা নার্ভের নাম হচ্ছে সায়াটিকা। সেটাই যখন যন্ত্রণা হতে থাকে তাকেই বলি আমরা নিউরোপেন অর সায়াটিকা পেন, মারাত্মক তীব্র। তাই আমরা একটু বাংলায় ফিরে আসি এবার। বাঙালি ঘরের গিন্নিরা, তাদের যন্ত্রণা হলে অত স্টাইল করে উফ আহ আউচ করে না। বাবা অত টাইম নেই। কোমরে যন্ত্রণা, ঝাড়ু দিতে দিতে সকালবেলা দিদিমণি প্রচন্ড ফিক লাগা যন্ত্রণা, উফ মাগো, একবারে বাপের বাড়ি অব্দি আওয়াজ যায়, যাই তো। তো সুতরাং দিদিমণির কোমরে এখন যন্ত্রণা হয়েছে, বাড়িতে স্বামী নেই, কে মালিশ করে দেবে? কিন্তু আপনি কি আপনার সাবধানতাটা নেননি? কেন বলুন তো? কারণ দিদিমণি কোমরে বেল্টটা ব্যবহার করে না। এর আগে ডাক্তার দেখাবার পরে তাকে একটা বেল্ট দেওয়া হয়েছিল, কিন্তু সে বেল্টটা কোনোভাবেই পরতে চায় না, পরে না। দিদিভাই কোমরে বেল্টটা পরুন, নাহলে কোমর যে হরধনু হয়ে যাবে, স্টাইল করে বিয়ে বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই ডক্টর যে বেল্টটা দিয়েছে, প্লিজ বেল্টটা পরুন। ওটা কোনো লজ্জা লাগার ব্যাপার নয়। আপনি শাড়ির ভেতর, সালোয়ার কামিজের ভেতরে পরে দিব্যি ওপরে জামা কাপড় পরে নিতে পারেন, যেটা বোঝা যাবে না। এতে কি হবে, কোমরটা অনেক সেফটি থাকে, গার্ড থাকে, সেটা স্লিপ ডিস্ক বা ডিজেনারেট হবার কোনো চান্সেস থাকে না। শব্দগুলো কঠিন নয়, অচেনা নয়। আপনি যে এমআরআই করেছেন সেখানে পরিষ্কার করে এই শব্দগুলি লেখা থাকে। অথবা ভার্টিব্রার মধ্যে কোমরে স্টেনোসিস,
এইভাবে যদি প্রবলেম থেকে যায় আপনার কোমরে, অন্য কিছু হবে না। আপনি ধীরে ধীরে হাঁটতে পারার যে স্কিল, দক্ষতা, সেটা হারিয়ে ফেলবেন। আপনাকে দেওয়াল ধরে ধরে হাঁটতে হবে, লাঠি নিয়ে হাঁটতে হবে, ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে, অথবা দুদিকে কেউ ধরে নিয়ে যাবে আপনাকে, তাহলে হতে পারে। তার মানে ভাবুন, কোমরে একটু যন্ত্রণা থেকে দুটো পা আস্তে আস্তে ঝিঁঝি ধরতে ধরতে একদম সেন্সলেস হয়ে যাচ্ছে। সব সময় মনে হয় যেন বালির বস্তা বাঁধা আছে পায়ের মধ্যে। বিছানা থেকে পা ফেললে মনে হচ্ছে নরম কোনো কাদার উপরে পা ফেললাম, পায়ে কোনো জোর পাচ্ছি না। একটা ঝিঝি ধরা ব্যাপার পায়ের গোড়ালি থেকে একদম পায়ের পাতা থেকে কোমর অবধি। এটা তেমন ছিল না, হঠাৎ কেন হলো? হঠাৎ হলো না। কোমরে আপনার ঝাড়ু দিতে গিয়ে বা বাসন মাজতে গিয়ে বা ভারী কোনো জিনিস তুলতে গিয়ে, গ্যাস সিলিন্ডার ফিট করতে গিয়ে, কোনো একটা কিছু করতে গিয়ে সেখানে একটু ডিজেনারেট হয়ে গেছে আপনার S1 থেকে L অব্দি, L1 অব্দি। তার মধ্যে কোনো একটা জায়গায় ডিজেনারেট হয়েছে। এবার আপনি বুঝবেন না ডিজেনারেট কি, স্টেনোসিস কি, ক্যানাল স্টোনোসিস অথবা স্লিপ ডিস্ক। কারণ এইগুলো হয়ে গেলে আস্তে আস্তে নার্ভাস সিস্টেমটা পায়ের দিকে, মোটর নার্ভসগুলি উইক হতে থাকে, ফলে পা দুটো কোনোদিন প্যারালাইজড অব্দি হয়ে যেতে পারে। এমন অনেক রোগী আছে যারা বাঁকুড়া, বীরভূম থেকে দেখছেন, আমার সেখানে রোগী আছে, যে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে দুটো পায়ে কোনো জোর নেই, নিজের পায়ে আর হেঁটে বাথরুম অব্দি যেতে পারছে না। কি হলো? আমার তো কোনো স্ট্রোক হয়ে যায়নি, আমার হাত তো পরিষ্কার চলছে, তাহলে পা দুটো এমন অবস্থা কেন? কোমর থেকে হয়েছে। তাই কোমরের যত্ন নেবার জন্য এই বেল্টটা পরতে বলা হচ্ছে। দেখুন, এই বেল্টগুলি আপনাকে যে ডক্টর দিয়েছে পড়তে হবে আপনাকে। আর যারা দীর্ঘক্ষণ টেবিলে বসে কম্পিউটারে কাজ করছেন অথবা টেবিল ওয়ার্ক, তাদেরও কিন্তু কোমরে এই ডিজেনারেট অর ক্যানাল স্টেনোসিস হয়ে যায়। তাই পুরুষ মানুষদেরও বলছি যে কোমরে এই বেল্টটা পরে অফিসে যান। এটা পরা থাকলে আপনার কোমরে আর সমস্যা বাড়বে না। ধীরে ধীরে স্পাইনাল কর্ড, ঘাড়ের দিকে দেখুন কেমন ব্যান্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি স্ট্রেট একটা মানুষ ছিলেন, আস্তে আস্তে কিরকম গরিলার মতো হয়ে যাচ্ছেন। অনেক মানুষ আছে যারা এরকম বেঁকে ধনুক হয়ে যাচ্ছে পিঠের ঠিক মাঝখান থেকে, যেটাকে আমরা ডরসাল এরিয়া বলি। এই জায়গার জন্য আবার আলাদা বেল্ট, লাম্বার এন্ড ডরসাল বেল্ট বলা হয় একে। পুরুষ এবং মহিলাদের জন্য সবটাই আছে। আপনাদের দেওয়া হলে আপনারা আবার বিচার করেন, বেল্টটা নেবো, ইস যাবার সময় আবার 1 কিলো খাসির মাংস নিয়ে যাবার কথা ছিল গো, স্বামীটা খেতে চাইছে, একটু খাসির মাংস নিয়ে যাব না, বেল্ট কিনতে হবে, আবার এমনি হবে নি। বোঝো ঠালা, কে বোঝাবে ওনাকে? কে বোঝাবে? গ্রাম থেকে কিছু মানুষ আসে, তাদের এক্স প্লেট এনেছে। এক্স প্লেটের অবস্থা এই রকম দেখুন, লাম্বার স্পন্ডেলাইসিস হয়ে গেছে। এক্স প্লেট থেকে বুঝতে পারছেন? এই ভদ্রলোক এসেছিলেন এই এক্স প্লেট নিয়ে, তাকে বললাম, দাদা বেল্টটা পরতে হবে, শুধু ওষুধে হবে না, এরপর থেরাপি আছে। আবার বলছে, এই যে গামছাই নিছি আমি, মাথা থেকে খুলে কোমরে বেঁধে নেবো, কাজ হয়ে যাবে, বেল্ট কিনতে হবে আবার। কেন বেল্ট কিনতে গেলে কি আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হয়? একটা 1000 থেকে 1200 অব্দি ম্যাক্সিমাম নিতে পারে, ম্যাক্সিমাম, নাহলে 700 750তেও আছে। আপনাদের বাড়ির পাশে আবার ওষুধের দোকানে পাওয়া যায় 200 250, ওগুলো আর বেল্ট না, ওর থেকে গামছা বাঁধা ভালো। হ্যাঁ, ওখানে আর বেল্ট পরতে হয় না। তো মানুষ এখনো বোঝেনি তার শরীরটাকে কি করে সুস্থ রাখতে হয়। এবার বলবেন আপনারা, স্যার আমরা তো নন মেডিকেল, ডাক্তার যা কয় আমরা তাই করি। তো ডাক্তার যখন বলছে বেল্টটা পরতে পড়ুন, সোনায় দিকে 1 লাখ টাকা ভরি হয়ে গেছে, তার বেলায় দোকানে ভিড় কমছে না, ঠিক লোক পাবলিক ওখানে সোনা কিনতে যাচ্ছে। আর একটা 700-800 টাকার বেল্ট পরলে, যেটা আপনার কোমরটা আজীবনের জন্য সঠিক রয়ে যাবে আর ওখান থেকে খারাপ হবে না, তার সঙ্গে মেডিকেশনের দরকার আছে, আপনি পরবেন না। আবার খরচা করে ফেলবো, এইটা দিয়ে তো 7 দিন মুরগির মাংস খাওয়া যেত,
আর কত খাবেন? আরে খেয়ে খেয়ে তো বরবাদ করে ফেলেছেন, কদিন না খেয়ে কাটান, ভালো থাকবেন তো। এটা কবে বোঝানো যাবে? আই ডোন্ট নো। আই হ্যাভ ট্রাইং সেভারাল টাইম, বাট আই ক্যান নট পারফেক্ট। নিজেকে মাঝের মধ্যে মনে হয় আমিই ভুল। ওর থেকে ওই পাড়ার হাতুড়ে ডাক্তারগুলো ঠিক ছিল। যায় এটা গুঁড়িয়ে ওটা মিশিয়ে ওটা করে মিক্সচার বানিয়ে দিয়ে দিল, যা বাবা খেয়ে নে, 7 দিন ভালো থাকবে। তো হাই পেইন কিলার, ওটা কোনো ম্যাজিক নেই, ওটাকে ডাক্তারই বলে না। এদিকে এই মানুষগুলোই হাটে বাজারে দেখবেন বসে ওখানে এই গাছের গুঁড়ি, তাকে একদম পরিষ্কার করে তেল মাখিয়ে চকচক করে বসিয়ে রেখেছে প্লাস্টিকের উপরে, ওখানে মলম তৈরি করেছে, সেটা নাকি লাগালে একদম ধোঁয়া উড়ে যাচ্ছে, ম্যাজিক। তো এইসব করার পরে ওগুলো দেখবেন কড মাছের হাড় বিক্রি হচ্ছে, ওই তারের মধ্যে বেঁধে মালা করে নিয়ে বসে আছে, বলে 5 মিনিটে ব্যথা নির্মূল। 5 মিনিটে যদি তোরাই নির্মূল করে দিবি, তাহলে এতগুলো ডাক্তার কি ঝাড়ু দেবে কাল থেকে? ওখানে ভিড় আছে, টাইগার বাম কিনে নিয়ে বাড়ি গেছে, লাগাবার পরে যেই কে সেই, কি আর হবে রে বাবা। তেল, মোবিল, কেরোসিন তেল এসব লাগিয়ে বাবা হবে না। যে প্রবলেমটা হয়ে গেছে এটা মেডিকেল প্রবলেম। এক্সরে করেছেন, আপনার এক্সরেতে দেখা যাচ্ছে স্পন্ডেলাইসিস হয়ে গেছে। আপনার ওই কড মাছের হাড় হাতে না কোমরে বাঁধতে বলেছে আপনাকে, বলছে যেখানে ব্যথা হবে 5 মিনিটে উপশম। আচ্ছা, বড় সায়েন্টিস্ট এসছে তো, বড় 5 মিনিটে ব্যথা কমিয়ে দিচ্ছে। তাই যদি হতো, দুনিয়াটা এত সহজ আর সস্তা হয়ে যেত যদি, যে বনগালোকালে উঠে মলম বিক্রি করে শরীরের যন্ত্রণা কমিয়ে দেবে, আজকের ডেটের যন্ত্রণা, আমি তাকে 100টা পেশেন্ট পাঠাবো, দেখি তার কত দম আছে, 10টা ঠিক করে দেখাক মাত্র। সুতরাং মরিচিকার পেছনে দৌড়াবেন না। মানুষ তো আলোর দিশায় দৌড়ায়, আপনারা অন্ধকারে দৌড়াচ্ছেন, যার কোনো দিশা নেই। জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। আমি জানি টিভির পর্দায় আমার থেকে অনেক বড় বড় ডাক্তাররা আসে, অনেক বড় বড় লেকচার দিয়ে যায়, না সে অত জ্ঞান নেই আমার। আমার যতটুকু সামান্য স্বল্প জ্ঞান, যতটুকু পড়াশোনা করে এসেছি, এখনো যতটুকু পড়াশোনা করি, ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তার সেই শেয়ার করতে করতে কিন্তু কয়েক লক্ষ রুগী দেখা হয়ে গেছে বিগত 25 বছরে। এখনো আজ থেকে 20 বছর আগের, 25 বছর আগের রুগীরা এখনো দেখা করতে আসে। তাদের সঙ্গে সেই হৃদ্রতা এবং সেই পারিবারিক সম্পর্কটা রয়ে গেছে। তাদেরকে দেখলেও আমার মনে হয় যে হ্যাঁ, পুরনো কোনো আত্মীয়র সাথে দেখা হলো, ভালো লাগে। গতকালকেও এসেছিল বহু বছরের পুরনো পেশেন্ট, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ভালো লাগা। মানুষ তো বেঁচে থাকলে সমস্যা হবেই। আমরা যতদিন বাঁচবো সমস্যা নিয়েই তো বাঁচতে হবে। ডাক্তারবাবু কি ওর হবে নি গো, আগে তো একটু ভালো হন, তারপর বলবো না কন, তাহলেই যাবো। বয়ে গেছে আমার বলতে। আমি কি ইলেকট্রনিক, চাঁদি মার্কেটে আমার ইলেকট্রনিকের দোকান নাকি যে আপনাকে গ্যারান্টি কার্ড দিতে হবে? আপনার ইচ্ছা হলে, ভরসা হলে আসবেন। এখানে এত বড় প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি, আপনি তার মানে আমার ক্যারেক্টার জানতে পারছেন তো, যে হ্যাঁ ডাক্তারবাবু দম আছে না নেই। এত পেশেন্ট ফোন করে, যারা দেখিয়ে গেছে তাদের কথা শুনেও তো আপনার আইডিয়া হয়ে যাবার কথা, হ্যাঁ গেলে কাজ হয়। যদি কাজ না হয়, এতগুলো লোক কি এমনি করতে বসে থাকবে টিভির পর্দার সামনে? তাদেরও কাজ নেই, কোনো রেজাল্ট নেই। দেখুন, ওই ফুটপাতিয়া বিজনেস 1 মাস হবে, 2 মাস হবে, 3 মাসের মাথায় কিন্তু আর টাইগার বাম বিক্রি হবে না বনগালোকালে। বোঝা গেছে? তাই কিছু রেজাল্ট তো দিতে হয়। আজকে রেজাল্ট দিয়ে এসেছি বলে আজকে 25 বছর কন্টিনিউ, এবং এই বছর লাস্ট আপনাদের সঙ্গে। ইয়েস, এবারে যাই। দ্বিতীয় বৌদিমণি কি করছে এখানে? ঘুম থেকে ওঠার পরেই তো বলছে ঘাড়ে ব্যথা রে বাবা রে বাবা, অবস্থা খুব খারাপ। নর্থ বেঙ্গলি মাসিমা টাইটানিকের হিরোইনের মতো সেজে গুজে সকালবেলা মাসিমা হাঁটতে বেরিয়েছিলেন। তো হাঁটুর অবস্থা খারাপ, সেটা কে বোঝাবে? আপনি হাঁটতে পারবেন না তো, আপনি জোর করে
এখন টাইটানিকের হিরোইন সাজতে গেলে হবে? আগে হাঁটুটা সারান, তাহলে জিন্স পরেও বেরোতে পারবেন। হাঁটু খারাপ, আমি সাজুগুজু করে কি করব? পাড়ার লোক, পাশের বাড়ি সবাই সকালে মর্নিং ওয়াকে যায়। আপনি তো পারবেন না, আপনার অস্টিওআর্থারাইটিস আছে, আগে তো ওটাকে সারান, তারপর নিশ্চয়ই পারবেন, আপনিও যেতে পারবেন। না সারিয়ে যদি হাঁটতে যান, আপনাকে যদি কোনো ডাক্তার আইডিয়া দিয়ে থাকে যে ক্যালসিয়াম খান, হাঁটুন আর ব্যায়াম করুন, তাহলে কথাবার্তা কিন্তু ইডিয়েটের মতো হয়ে গেল। ওতে সারে না, প্রবলেম কিন্তু বাড়বে। আপনি নিজে মিলিয়ে দেখে নেবেন। আপনি সব বড় বড় 10-12খানা ডাক্তার দেখাইছি বলেন না, বড় বড় ডাক্তার, সার্জন দেখাইছেন, কি সব আপনাদের ভাষায় সার্জন, তো তাদের প্রেসক্রিপশনে ওই ক্যালসিয়াম লেখা থাকে, একটা অ্যান্টাসিড লেখা থাকে, আর বলে দেওয়া থাকে হাঁটুন আর ব্যায়াম করুন। এটা কি অস্টিওআর্থারাইটিস সারাবার নিয়ম নাকি? জীবনে একটা রোগী সারবে না, সেরেছে। সো যে ডিজিজটা হবে তার লজিকটা বুঝতে হবে, প্রবলেমটা কি। যে মানুষটা নড়াচড়া করার ক্ষমতা নেই তাকে বলছে ব্যায়াম করুন, আজব ব্যাপার। গায়ে মশা বসলে মারার ক্ষমতা নেই তাকে বলছে ব্যায়াম করুন, কি করে হয়? ইজ ইট পসিবল? নেভার। তো এখানে মেসমশাই তাই, হে ভগবান, বুড়ো বয়সে কি হয়ে গেল হাঁটুটায়, কি আবার হয়ে গেল? যা হবার হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটাকে সারাতে হবে, এই তো ব্যাপার। এত ভেঙে পড়ার কিছু নেই। কাকাবাবুও কিন্তু একই প্রবলেমেই ভুগছে। জীবনটা চলে গেল রে বাবা, না জীবন যাবে না, আপনাকে হাঁটুটা রিপেয়ার করতে হবে। আচ্ছা, তার সবার আগে বলুন তো, আপনার ডাক্তার দেখাবার কথা পরে ভাববেন, আপনি কি নিক্যাপ ব্যবহার করেন? করেন? জীবনে করেননি। এই যে হাঁটুর এত বড় প্রবলেম, হাঁটতে গেলে মুখটা বাংলার 5-এর মতো হয়ে যায়, কখনো 12-র মতো হয়ে যায়। তাহলে এত কিছু করার পরে হাঁটতে পারেন? একটা নিক্যাপ কিনতে পারা যায় না? যায়। এবার বলবেন একটা ডক্টরের দরকার, ডক্টর দেখিয়ে নিন, নিয়ে একটা নিক্যাপ পরুন, দেখবেন ওই নিক্যাপ পরে আপনি ওষুধ খান আর না খান, নিক্যাপটা পরে যদি আপনি হাঁটাচলা করেন, তাতে দেখবেন যথেষ্ট ভালো আছেন, আগের থেকে বেটার দ্যান বিফোর। আপনি অনেকটা পথ হাঁটতে পাচ্ছেন। কেন? ওই জায়গাটায় পুরো বাঁধন থাকছে। বাঁধনের অনেক ক্ষমতা জানেন, যেখানে বাঁধন থাকবে না সেখানে কিন্তু আলগা হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কে বাঁধন না থাকে, সেখানে যদি ভাঙচুর হতে পারে, ডাইভোর্স হয়ে যেতে পারে। আর হাঁটুটায় আপনার আর্থারাইটিস হয়েছে, বাঁধন দেবেন না। কোমরটায় স্পন্ডালাইটিস হয়েছে, বাঁধন দেবেন না। হাড়গুলো ঠিক থাকতে পারে। মানুষের সম্পর্কে বাঁধন নেই যেখানে, যখন বিচ্ছেদ হতে পারে, এটা তো স্বাভাবিক। বাঁধনটার বড় প্রয়োজন। একটা পার্টি, পলিটিক্যালস পার্টি, সে পার্টির মধ্যে ইন্টারনালি যদি বাঁধন না থাকে, পরের ভোটে জিততে পারবে? বাঁধনের দরকার। একটা স্কুল, বাচ্চাদের টিচারদের সঙ্গে যদি স্টুডেন্টসদের একটা সম্পর্কের বাঁধন না থাকে, ওই বাচ্চাগুলো পরের দিন স্কুলে যাবে কোনোদিন? যদি টিচার সবসময় ক্যাঁক ক্যাঁক করে। ভালোবাসার বাঁধন যদি না থাকে, স্টুডেন্টসটা যাবে? তাহলে বাঁধন দরকার, তো সর্বত্র দরকার বাঁধন, সব জায়গায় দরকার বাঁধন। বাঁধন ছাড়া ঠিক গরুর দড়ি ছিঁড়ে যাওয়ার পর যেরকম অবস্থা হয়, ওরকম জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, নিজের গোয়ালে আর ফিরবে না। বাঁধন দরকার, ভালোবাসার বাঁধন। দেখবেন গরুকে দড়ি বাঁধতে হচ্ছে না, সকালবেলা ছেড়ে দিন, সন্ধ্যাবেলা ঠিক গোয়াল ঘরে চলে এসছে। ভালোবাসার বাঁধনে, দড়ি দিয়ে বাঁধতে হবে না। তাহলে বাঁধনের প্রয়োজন সর্বত্র। আপনিও তাই ভালোবেসে নিক্যাপটা ব্যবহার করুন প্লিজ। এবারে বলবেন কোন নিক্যাপ পরবো স্যার? 110 রকমের নিক্যাপ আছে আমার নলেজে, হয়তো তার থেকে বেশি থাকতে পারে আরো বাজারে, বাট আমার কাছে যেগুলো আছে ইম্পোর্ট, একদম এখানের না, সব ইম্পোর্ট, বাইরের। এই ইম্পোর্ট করা বলে এতটা জোর দিতে পারি, হ্যাঁ এটা পড়ুন, এবং সারা জীবনের জন্য এটা একবার কিনে নেবেন, সারা জীবন পড়তে পারবেন। মাঝখানে কোনো লুজ হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া কিছু হয় না। ভালো নিক্যাপের দরকার আছে। কোন নিক্যাপ? আমি কয়েকটা আইডিয়া দিচ্ছি। এগুলো হচ্ছে সায়েন্টিফিক নিক্যাপ। আজে বাজে গিয়ে বাজার থেকে একটা
ওই মোজার মতো পাতলা চাদর কিনে এনে হাঁটুতে বেঁধে দিলাম না, হবে না। কিছু সায়েন্টিফিক নিক্যাপের দরকার আছে। ঠিক। নেক্সট, যাদের হাঁটু ঠিক এরকম বেঁকে হরধনু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দুদিন বাদে দড়ি বেঁধে দিলে ধনুকের কাজ করবে পাগুলো, কারণ ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে, দেখেছেন? এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাওয়া যে হাঁটুগুলো, তাতে যদি নিক্যাপ এখনো না পরেন, আপনার সর্বনাশ আপনি করে ফেলেছেন অলরেডি। আপনি ভুলে যান, আপনার দ্বারা আর হাঁটা হবে না। 14 পুরুষের নাম মনে আসবে এক তলা থেকে নিচের তলায় যেতে। 14 পুরুষের নাম মনে আসবে, এত তীব্র যন্ত্রণা। যাদের হাঁটু বেঁকে গিয়ে এরকম ফার্স্ট ব্র্যাকেট হয়ে গিয়ে ডিফর্মেট হয়ে গেছে, দ্যাটস কল ডিফর্মেড নিজ। আরো দেখুন, ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক পোর্শন থেকে এই মহিলা আর হাঁটু জুড়ে দাঁড়াতে পারবেন না। কেন? ভিতরের হাড় বেঁকে গেছে হাঁটুর পোর্শন থেকে। এই পর্যায়ের জন্য কি ধরনের নিক্যাপ দরকার? এই ধরনের নিক্যাপ দরকার। দেখেছেন? আমার তো মনে হয় এখনো অনেকে দেখেননি এই নিক্যাপ। অনেকে 199 জন দেখেননি। এরকমের যে নিক্যাপ, এটা কোনো ব্যান্ডেজ করা নয়, এটা নিক্যাপ। ভালো করে দেখে নিন, পারলে ছবি তুলে রাখুন। যাদের হাঁটু বেঁকে গেছে তাদের এই নিক্যাপ দরকার আছে, কোনো ডক্টরের দরকার নেই। আমি তো আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি, নালে টিভি দেখার মানেটা কি যদি আপনার কিছু লাভই না হলো? কোনো ডক্টরের ফিস দিয়ে দেখাতে হবে না। যাদের হাঁটু ডিফর্মেট হয়ে যাচ্ছে তাদের হাঁটুর জন্য এই নিক্যাপ দরকার। এটার নাম হচ্ছে নি ইমোবিলাইজার। লিখে রাখুন কোথাও। ঠিক? এইরকম সস্তা কিছু নিক্যাপ পরবেন না। আপনার পাড়ার দোকানে গিয়ে নিক্যাপ চান, আপনাকে এরকম এক জোড়া দিয়ে দেবে। এইটা ঠিক 2 থেকে 3 সপ্তাহ যাওয়ার পর নিজেই খুলে পড়ে যাবে। ঠিক লুঙ্গি গামছা খুলে যাবার মতোই। লাভ কি হলো? তেমন আবার 3 সপ্তাহ পর আরেক জোড়া। এতে পয়সা এক্সট্রা যাচ্ছে না। নিক্যাপ একবার কিনবেন, একদম আজীবন। ঠিক? তাই পরলে ঠিক এরকম নিক্যাপ পরুন, ব্র্যান্ড যেটা ইম্পোর্টেড, এবং ভালো নিক্যাপ পরুন, নাহলে পরতে হবে না। ঢং করার জন্য সস্তা নিক্যাপ কিনে এনে কোনো লাভ নেই। ব্র্যান্ডেড কিছু দরকার আছে, ব্র্যান্ডের একটা নামডাক আছে। অনেকে জানেন সস্তায় জুতো কিনলে কি অবস্থায় জানেন? এই দেখুন পায়ের অবস্থা দেখুন। বাটার দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিল, দাম বলেছিল 998 টাকা। বললো 1000 টাকা দিলে ক টাকা ফিরবে গো? বলে 2 টাকা ফিরবে। বলে মাত্র? বাবা আমাদের হাটে ওখানে আসে 80 টাকা করে জুতোর দাম। এই যে 80 টাকার জুতোর দাম, কোথায় 998 টাকা আর কোথায় 80 টাকা। শুধু 80 টাকার জুতো পরে, দেখেছেন? এবারে যে ডাক্তার দেখাতে যাবেন এই পায়ের জন্য, তখন ক টাকা বেরোবে মহাশয়? বুঝে গেছে? সস্তার 3 অবস্থা। অনেকেই বলে, অনেক পেশেন্টরাই বলে, না না আমাদের পাড়ায় যে দোকান আছে ওখানে নিক্যাপ পাওয়া যায়। ঠিক কি তাঁতের শাড়ি আর গামছা পেয়ে গেছেন? আপনার পাড়ায় এই নিক্যাপ দিয়ে দেবে? পাড়ায় কি নিক্যাপ পাওয়া যায় তা কি আমরা জানি না? আমাদের সার্ভে করতে হয় না? যদি পরার ইচ্ছে হয় তাহলে বলবো ব্র্যান্ড অ্যান্ড ইম্পোর্টেড, যে কোয়ালিটি আমরা দিয়ে থাকি, নাহলে পরবেন না। কারণ আপনার হাঁটুটাকে বাঁচাতে গেলে ভালো জিনিসের দরকার। ওই সস্তায় জুতো কেনার মতো অবস্থা, পায়ে ঘা করে বসে থাকবেন, সেটা সারাতে গিয়ে আবার কত 20-30 হাজার টাকা। মানুষ বুদ্ধিমান প্রজাতি। ভগবান এই একটা প্রাণীকেই বুদ্ধি দিয়েছে, বাকি কাউকে বুদ্ধি দেয়নি। জানেন, পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সবার মধ্যে একমাত্র এই মানুষের মস্তিষ্কের মধ্যে বুদ্ধিটা ভরে দিয়েছিল। আর সেই বুদ্ধিতে এত চালাক হয়ে গেছে মানুষ যে মশা মারতে কামান দাগে। ঠিক? তাহলে নেক্সট, অস্টিও আর্থ্রাইটিস স্টেজ 4। সারা ভারতবর্ষে কি হাল?
ফিমেল 60% অস্টিওআর্থারাইটিসে ভুগছে সারা ভারতবর্ষে, মেল 40% ভুগছে অস্টিওআর্থারাইটিসে, পুরুষরা। তাহলে পুরুষরাও রেহাই পায়নি, মহিলারাও রেহাই পায়নি। মহিলাদের বরং বেশি তুলনামূলকভাবে। কেন? তারা সারাদিন ওই ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে দৌড়াদৌড়ি করে করে, দাঁড়িয়ে রান্না, দাঁড়িয়ে কাজ, এই করতে 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 নিজের হাঁটুটা বরবাদ করে ফেলেছে। আমি আগের একটা অনুষ্ঠানে দেখিয়ে দিয়েছিলাম না যে আর্থারাইটিস হওয়ার কারণ কি? আসবো আস্তে আস্তে। এটা তো গেল অস্টিওআর্থারাইটিস। আর একটা আর্থারাইটিসে আসি, যেটা পৃথিবীর সেরা যন্ত্রণার অসুখ। দ্যাটস কল রিউমাটয়েড আর্থারাইটিস। ইয়েস, দিস ইজ রিউমাটয়েড আর্থারাইটিস স্টেজ 4। হাতের আঙুলগুলো দেখুন। পশ্চিমবাংলায় এমন কোনো কামারশালা নেই যেখানে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আঙুলটা সোজা করে দেখিয়ে দিতে পারে। হবে না। আর আপনার সর্বনাশ আপনি নিজে করে ফেলেছেন। সস্তায় ডাক্তার, সস্তায় ওষুধ, সব সস্তা। খালি বরকে নিয়ে যখন শাড়ির দোকানে যাবে আর গয়নার দোকানে যাবে, সেখানে সস্তা নয়। একটু ভারী দেখে দেবে না গো। একটু গয়নাটা ভারী হলে তবু বোন রে দেখাতাম, পাড়ার বৌদিরে দেখাতাম, তাহলে ওইখানে সস্তা নয়। আর ওনার যে আর্থারাইটিস হয়ে গেছে রিউমাটয়েড, ওখানে একটু ভালো ওষুধ। ডাক্তারবাবু খুব গরিব মানুষ, জানেন তো। আচ্ছা বেশ, আপনি গরিব, ঠিক আছে। তা যখন শুরু হয়েছিল রোগটা, আপনার বাড়ির পাশে তো সদর হসপিটাল আছে সরকারি, ওখানে তো টাকা লাগে না। কেন জাননি? এই ডাক্তারের কাছে যেতি না ঠিক মন চায় না। আচ্ছা, বাড়িতে কি গুনি নোজা পাঠাবো? একটু ঝাড়ফুঁক করে দিয়ে আসবে, শুকনো লঙ্কা পুড়ে একটু গায়ে বুলিয়ে দিয়ে আসবে, ব্যাস রিউমাটয়েড আর্থারাইটিস ছেড়ে যাবে। তাই তো? মানে দিনের দিনে আপনাদের যা উন্নতি হচ্ছে, চাঁদে রকেট চলে গেল ভারত থেকে নিজস্ব। এখনো লোক শুকনো লঙ্কা পুড়িয়ে তার নাকি খারাপ ভালো সব মন্দ কেটে যাবে। আচ্ছা, আরে বাবা, এখানে যেটা লেখা আছে সেটা তো হবেই। কার ক্ষমতা আছে শুকনো লঙ্কা পুড়িয়ে তার গ্রহচক্র ঘুরিয়ে দেবে? যদি তাই হয়, তাহলে জেলের ভেতরে যে কয়েদিগুলো বসে আছে, ওদের শুকনো লঙ্কার উপর শুয়ে জ্বালিয়ে দিন তো, দেখি জেল থেকে মুক্তি হয় কিনা। হবে? তাহলে পাঁচফোড়নের বুদ্ধিগুলো একটু ত্যাগ দিন, বন্ধ করুন। জাস্ট ডিসলাইক দ্যাট। এই সায়েন্সের জমানাতেও এখনো তুক তাক এসব নিয়ে পড়ে আছেন আপনারা। পারেন মশাই? হয়েছে শরীর খারাপ। কিছুদিন আগে শুনছিলাম ক্যানিং এর লাইনে যেতে চম্পাহাটি বলে কোনো স্টেশন আছে, মানে নিউজে শুনছিলাম একবারে ফেসবুকে, যে ওখানে নাকি কোন গুণীন তান্ত্রিক এসেছে হঠাৎ গজিওটা, ক্যান্সার হলে সেই ঘা জিভ দিয়ে চেটে চেটে ভালো করে দিয়েছে। মানে হে ভগবান! তো তার নাম কি? চাটা বাবা। চেটে নাকি ক্যান্সার ভালো করে দেয়। মানে খুব অবাক হই, মাঝে মাঝে মনে হয় যে না, ডাক্তারিটা না পড়লেও হতো। এই কালো বেড়ালের হাড়, সর্ষে, পোস্ত এসব পুড়িয়ে টুড়িয়ে কি করে, ওইগুলো শিখলেই বোধহয় ভালো হতো, বোকা বানানো হতো। মানে এগুলো দিয়েও এখন লোক বিশ্বাস করে তাদের কাছে, বুঝে গাদা গাদা ভিড়, কি না রোগ সেরে যাচ্ছে। আচ্ছা, তাহলে নীলরতনে এনে ওই চাটা বাবাকে বসিয়ে দিক অনকোলজি ডিপার্টমেন্টে বা পিজিতে। আজকে ডক্টর চাটা বাবা দেখবে সেটি সেটি রোগ ভালো করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। তাহলে এর দিকে লোক এখন সব থেকে বেশি দৌড়ায়। এদিকে নিজেদের আবার বুদ্ধিজীবী বলে, আমরা নাকি বুদ্ধিজীবী। প্রচুর বুদ্ধি আমাদের। আপনি আমাদের বোকা বানাচ্ছেন। যে এই কথাটা বলে সে সব থেকে বোকার হদ্দ। নিজেকে চালাক ভাবছে। নিজেকে চালাক ভাবলে চালাকি করতে হয়, আর চালাকি করে বেঁচে থাকা যায় না। সায়েন্সটা বুঝুন। আপনার কি হয়েছে আগে সেটা জিজ্ঞাসা করুন, কেন হয়েছে সেটা জিজ্ঞেস করুন, কারণ। তাহলে সেই জায়গা থেকে আপনি নিজেকে সাবধান করতে পারবেন এবং আপনি ভালো হবেন। ট্রাই টু চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার দরকার আছে। যাই নেক্সট পেজ। রিউমাটয়েড আর্থ্রাইটিস পার্সেন্টেজ ইন ইন্ডিয়া, ফিমেল 80% and মেল 20%। রিউমাটয়েড আর্থ্রাইটিসের অস্টিও তো হয়ে গেল। কেন হলো? কারণ কি? এই যে রান্নাঘর দেখছেন,
বাড়িতে নতুন বউ আসার পরেই স্বামীর ঘাড় ভেঙে দরকার হয় ব্যাংক থেকে লোন নেওয়াবে, অফিস থেকে লোন নেওয়াবে, তবু মডিউলার কিচেন দরকার। আমার বোন বানাইছে, বাপের বাড়িতে আছে, পাশে বাড়ি বৌদিদের আছে, আর আমাদের বাড়িতে মডিউলার কিচেন থাকবে না গো, এটা আবার কথা হইল? তুমি লোন নাও আগে। আচ্ছা, এই মিথ্যে বায়নাগুলো, মডিউলার কিচেনের কি দরকার? আপনি কি বিদেশিনী? আপনার স্বামী কি বেঁচে বেঁচে একটা বিদেশিনী নিয়ে এসছে? আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। দাঁড়িয়ে রান্না করতে হবে। দাঁড়িয়ে রান্না কোথায় করে? গিভ মি দ্য লজিক। একমাত্র হোটেল রেস্টুরেন্টে ছাড়া দাঁড়িয়ে রান্না করতে হয় না। ক্লিয়ার? বাড়িতে রান্নাটা বাড়ির মতো হোক। এই দাঁড়িয়ে রান্না করে 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 কোনো দরকার ছিল না। কিন্তু আপনি দাঁড়িয়ে রান্না করলে কি দারুণ টেস্ট হয় নাকি? আরে যা রান্না করতেন তাই তো করবেন, বরং বসে রান্না করলে আর একটু রেস্ট নিয়ে ভালো টেস্টি বানানো যেত। দাঁড়িয়ে রান্না তাদেরই করতে হয় যাদের তাড়া আছে, কাস্টমার আছে, দিয়ে আসতে হবে এখনই, আবার দিয়ে আসতে হবে রিপিটেডলি, সো তাদের দরকার। আপনি একটা দুম করে মডুলার কিচেন 2-2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এর নিচে তো হয় না এখন শুনেছি, একখানা বানিয়ে ফেললেন। নাও, ভগবান আপনাকে মডিউলার কিচেনের জন্য মডিউলার একখানা রোগ দিয়েছে, একদম মডেল হয়ে যাবেন, তাই তো? তারপর ওই বেঁকে 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 হাঁটছে, মাসিমা হয়ে গেছে তখন। কেন? ওই পেঙ্গুইন পাখির মতো মডিউলার কিচেন রান্না করার পর আস্তে আস্তে দিদিমণিরা মডেল হয়ে যাবে। সে যা হাঁটা র্যাম্পায়, আরে বাবারে, মনে হচ্ছে কোনো পেঙ্গুইন পাখি হেঁটে আসছে, দুলে 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 দুলে। কেন? এর জন্য দায়ী কে? আপনি নিজে। সেই যে হাজব্যান্ডকে ধমকি দিয়ে বললেন এক্ষুনি মডুলার কিচেন বানায় দাও, নাহলে কালকে সকাল হতি না হতেই বাপের বাড়ি চলে যাবো। ব্যাস, স্বামী বানিয়ে দিল ভয়ে। একটা মাত্র বউ, কি আর করা যাবে? ব্যাস, মডুলার কিচেনে রান্না করতে করতে গিন্নি একদিন মডেল হয়ে গেল। হ্যাঁ, তুমি এরম করে হাঁটছো কেন? ওই দেখো না হাঁটুটা ব্যথা হয়েছে। বুঝছো, সেরি যাবে। তো ওই সেরি যাবে সেরি যাবে করতে করতে সে মডেলের মতো হাঁটা শুরু করে দিল। ঠিক না? এটা হচ্ছে প্রথম কজ। দাঁড়িয়ে কাজ করা স্টপ করতে হবে। কারণ বসেও রান্না করাটা যেত, এমনিভাবেই আমাদের মা মাসি ঠাকুমারা বসে রান্না করে এসেছে। এখন দিদিমণিরা যদি ঘর পরিষ্কার করতে চায়, এটাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল করে স্টাইল করে ঘর পরিষ্কার। কেন? মুড়ো ঝ্যাঁটা ধরে দিব্যি ছাদ পরিষ্কার করে দিচ্ছে। কি অসুবিধে ছিল? এতে পরিষ্কার হয় না? হয়। বেশি ফ্যাশন দেখাতে গেলে তো আপনিও তো ওই যে বললাম ফ্যাশন শো এর হাঁটা হয়ে যাবে আপনার। আর ভগবান তাই দিয়েছে। বলছে মেয়েটা এত কষ্ট করছে ফ্যাশন করার জন্য, দাঁড়ায় দাঁড়ায় ঝাড় দেয়, দাঁড়ায় দাঁড়ায় রান্না করে, দাঁড়ায় দাঁড়ায়, খালি ঘুমানোটা দাঁড়িয়ে নয়, ওটাও যদি বাপের বাড়িতে শিখিয়ে দিত বোধহয়, তাও বোধহয় স্বামীর ঘাট ধরে তৈরি করে নিত। বলছে খাট দেওয়ালে সেট করে দাও, আমাদের বাপের বাড়িতে দাঁড়ায় ঘুমায় সব। এ কি রে বাবা, বাপের বাড়িতে তোমাদের সবাই দাঁড়িয়ে ঘুমায়? বলছে হ্যাঁ করি দাও। তাই খাটটাকে দাঁড় করে দাও তো মিস্ত্রি, খালি ঘুমানোটা বোধহয় শুয়ে, বাকি সব দাঁড়িয়ে হচ্ছে। এই যে অবস্থা। সবজি কাটা, এটাও দাঁড়িয়ে। কেন? সবজিটা কি বসে কাটা যেত না এমনি ভাবে? ঠিক এমনি ভাবে হতো না? আচ্ছা, এই বসে খাওয়া, পরিবারের সবাই মিলে একসাথে বসে, এটার একটা আলাদা ব্যাপার ছিল। মনে পড়ে সেই সব দিন, যারা আমার টিভির পর্দার সামনে আছেন, এমনি ভাবে আমরা একসময় তো দিন কাটিয়েছি। মনে পড়ে সেই দিনগুলো? সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন। সত্যিই তাই, স্বপ্নগুলো ঝরে গেছে, রঙিন স্বপ্নগুলো। সেই সব ঋতু জুড়ে ফাগুনের রোদে, ওগুলো আর আসে না। এখন সব স্টাইল করে নাও। ডাইনিং টেবিল, সব আমরা ফরেনার হয়ে গেছি। 300 বছরের পর ইংরেজদের তাড়িয়ে দেবার পরে আমরা নিজেরাই সব ইংরেজ হয়ে গেছি, তাই না? সব আমরা একদম আল্ট্রা মডার্ন, সব ওদের মতো করতে হবে। সকালবেলায় দৌড়াতে যাওয়া, এটা তো আর হচ্ছে না। যাওয়া একটু দৌড়াদৌড়ি হতো আগে, এখন এই টোটো কাকুরা এসে গেছে। বাস, টোটো কাকু এসে যাবার পর
যাও বা বাড়ির গিন্নি একটু হাটে বাজারে যেত, এখন টোটোরে কইতাছে কাকু আপনার টোটোটারে নিয়ে একটু বেডরুমে আসতে পারবেন? মানে আগে তো রাস্তা ধার অব্দি আসতে, এখন উঠোন অব্দি আসে, তারপর তো বলবে আমি বিছানায় ঘুমাসি, এখান থেকেই নিয়ে যান আমারে। এত আরাম। আর 2 দিন ওয়েট করুন, টোটো আপনার বেডরুমেই পৌঁছাবে, নিয়ে চলে যাবে, ওখান থেকেই নিয়ে যাবে। কারণ দিনের পর দিন মানুষের আরাম বাড়ছে, ফ্যাশন বাড়ছে। ঠিক। ব্যায়াম করেন না? না, ব্যায়াম করেন, নিজের জন্য একটু সময় দেন, একটু প্রাণায়াম করেন, কপালভাতি করেন, কিছু করেন না। ফ্রিতে দেয়া এই শরীর মনে করছে এটা ফ্রিতে দিয়েছে ওপরওয়ালা, ওটা এমনি ফ্রিতে সুস্থ থাকবে না। এটাও একটা মেশিন, ভেতরে প্রচুর মেশিন আছে, সেগুলোকে ঠিক রাখতে গেলে তাকেও মাঝে মধ্যে তেল মোবিল দিতে হয়, একটু সারাতে হয়। ঠিক। আর এই শরীরের যে মেশিনগুলো, সেগুলোর জন্য যে ইঞ্জিনিয়ার, যাদের ডাক্তার বলেন, ওরাও তো ইঞ্জিনিয়ার, মেকানিক্স, মানব দেহের মেকানিক্স, তাদেরকেই ডক্টর বলে। ওনাদের সঙ্গে একটু মাঝে মধ্যে দেখা করতে হয়। খেয়ে পরে শুয়ে পয়সা খরচা করে চলে যাওয়া যাবে না, একটু ডাক্তারের দিতে হবে, নাহলে সুখে থাকা যাবে না, অসুখ ঢুকে যাবে সংসারে। ঠিক কথা। চলেন নেক্সট পেজ। তাই বলি, যারা আমার মায়া টিভির ভক্ত তাদেরকে বলি, নিজের জন্য একটু সময় বের করুন প্লিজ। বিশ্বাস করুন, আমরা মনে প্রাণী চাই আপনারা ভালো থাকুন। বেঁচে থাকতে গেলে শরীর খারাপ করবি, তাহলে এমন নয় যে আপনার গতিবিধি বন্ধ হয়ে যাবে, হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, অকালে প্রাণ চলে যাবে। মানব জন্ম তো একবার, বারবার তো হবে না। তাহলে মানব জন্মটা যখন একবার পেয়েছি, তাহলে এনজয় করে যাই একবার। যখন শরীরে ছোট্ট সমস্যা হচ্ছে, সেটাকে সারিয়ে ফেলি, করি না, করি না। কারণ আমরা ভীষণ চালাক মানুষ। মানুষ তো বুদ্ধিজীবী, তারা তো চালাক প্রাণী। জঙ্গলে যত প্রাণী আছে তাদের মধ্যে সব থেকে চালাক কে? দেখবেন আপনার বাঘ, সিংহ, হাতি, কারণ নাম মনে আসে না, আপনার শিয়ালের কথা মনে এসছে। শিয়াল চালাক না? ধূর্ত। সে একটা বাঘ সিংহের থেকেও 10 গুণ বেশি বুদ্ধি রাখে। ইয়েস। কিন্তু শিয়ালকে কেউ পোষে না। কোনদিন শুনেছেন কেউ শিয়াল পুষেছে? কুকুর পোষে। কুকুর চালাক নয়, কুকুর বিশ্বাসী। তাই মানুষ বিশ্বাসী কাউকে খোঁজে। যেখানে গেলে বিশ্বাসের সঙ্গে ট্রিটমেন্টটা হবে, আপনি সেখানেই যান, তাতে আপনার ভালো হবে। আপনার যে ডক্টরের সঙ্গে মাইন্ড সেট আপ আছে, আপনার যে ডক্টরকে ভালো লাগে, আপনি যান তার কাছে, কিন্তু ভালো থাকুন। ভালো থাকাটা জরুরি আছে। কেমন সারাদিন শুধু টাকা 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 করছেন, দৌড়ে বেড়াচ্ছেন টাকা টাকা করে, লক্ষ কোটি টাকা জমা করে ফেলেছেন, কি হবে? ওই টাকা দিয়ে কি হবে? যখন আর টাকা রোজগার করতে পারবেন না, যে টাকা জমিয়েছিলেন সব একসঙ্গে নিয়ে গিয়ে ডাক্তারকে দিতে হবে। তাহলে এমন টাকা রোজগারের মানে কি? না খেয়ে না দে, শরীরের উপর অত্যাচার করে, কম্প্রোমাইজ করে। একটু বেড়াতে যান, একটু ভালো খাওয়া দাওয়া করে আসুন, একটু নিজের জন্য সময় কাটান, দরকার তো। কথাগুলো খারাপ ভাবে নেবেন না। 25টা বছর হয়ে গেল আমার চিকিৎসা জীবনে। কয়েক লক্ষ রোগী দেখেছি। আজকে তাই এই সময় এসে এত বোল্ডলি বলতে পারি আপনাদের সামনে কোনটা সারাতে পারি আর কোনটা পারি না। যেটা পারি সেটা কাউকে হাত লাগাতে দেব না, তার 4টে FRCS ডিগ্রি থাকলেও।
হাঁটুর যখন নি রিপ্লেসমেন্ট হতে দেব না বলেছি তো দেব না, আপনাকে ধৈর্য রাখতে হবে। কোনো চিকিৎসা ক্যালেন্ডার দেখে চিকিৎসা হয় না। কোথাও 1 মাসে ভালো যেতে পারে, আবার কোথাও 6 মাস লাগতে পারে, কোথাও 1 বছরও লাগতে পারে। ক্যালেন্ডার দেখে চিকিৎসা হয়? এরকম আমার কিছু ইডিয়েট মার্কার রুগী আছে, আপনি বলেছিলেন যে 3 মাস খেলেই হয়ে যাবে, আপনার রোগটা 3 মাসে সারছে না। 3 মাস তো অ্যাপ্রক্সিমেট টাইম দিয়ে থাকে, ক্যালেন্ডারে কোথাও দাগ দিয়ে রেখেছি, আপনি 3 মাসেই সেরে যাবেন? এরকম কন্ট্যাক্ট করে কি কোনো রোগী রোগ সারানো যায়? একটা 3টে মাস খাবার পর একটা রেজাল্ট আসে, আপনি বুঝতে ভুল করেছেন। 3টে মাস পর আবার একবার টেস্ট করা হবে, চেক আপ করা হবে, কতটা আছে কতটা গেছে। ঠিক 10 বছর 20 বছর ধরে রোগ বাঁধিয়ে আর ডাক্তারকে একবার ফিস দিয়ে তার ঘাড়ে উঠে পড়লে কি হয়ে গেল নাকি? আমাকে 2 মাসের মধ্যেই সারাই দিতে হবে কেন? আপনি কে মহাপুরুষ? না আপনার কাছে ভিআইপি টিকিট আছে যে আপনাকে 2 মাসের মধ্যেই সারিয়ে দিতে হবে? এতদিন ঘুমাচ্ছিলেন, 20 বছর ধরে যে রোগটা নিয়ে ভুগছিলেন সেটা তখন মনে থাকে না? তখন কোথায় ছিলেন? ধৈর্য থাকলে আসবেন, নাহলে নয়। এটাই তো ফ্যাক্ট। ধৈর্য রাখতে হবে। আয়ুর্বেদে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় না, গেলেই হাঁটুতে ধরে ইঞ্জেকশন দিয়ে দিল, ব্যাস পেন কিলার, ম্যাজিক। আপনার পাড়ার হাতুড়ে ডাক্তারটাও দেয়, যান। কিন্তু সারবে কিনা সেটাও জিজ্ঞেস করে আসুন, নাহলে ওই হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে নিয়ে থাকুন সপ্তাহে একটা করে, যতদিন বাঁচবেন। হ্যাঁ, তাই তাড়াহুড়ো করবেন না, এখানে এসে কোনো লেকচার বাজি না। যেটা সারে বা ভালো হতে পারে সেটাই প্রেসক্রিপশন করেন, নাহলে বলে দেওয়া হয় আপনি আসুন, এটা হবে না, জায়গা নেই। ঠিক, তাহলে সকালবেলা উঠে এই এক্সারসাইজগুলো করুন, মাত্র 15 মিনিট করুন। নিজের জন্য 15 মিনিট দিন। আপনি পাড়ার নেতা হন, হোতা হন, কেতা হন, যেই হন, অসুখ ঢুকে গেলে আপনার বরবাদ হয়ে গেল। তাই নিজের জন্য সময়টা দিন, 15 মিনিট মাত্র। ডাক্তারকে ধমকে চমকে কি হবে? বয়ে গেছে তার, আপনার ট্রিটমেন্ট করবে না, কি হবে আপনার? ভেলোর যাবেন? ভেলোর থেকে ফিরে আসে অনেকজন বসে আছে টিভির পর্দার সামনে, ওখানে কোনো ভগবান বসে নেই। আপনার মাথায় গেলে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে দিবে, আপনি সেরে যাবেন। ঠিক, সেখানে সেই অ্যালাপাতি, তাই তাদের যতটা দৌড় ততটাই হবে। কারণ পশ্চিমবাংলার মানুষের একটু ভেলোর যাবার নেশা আছে, বলছে একবার নয় চেক আপ করিতে যাবো, আর না হলে তো হানিমুন করতে যাবোই একবার, জীবনে তো যেতেই হবে ভেলোরে একবার। মানে পশ্চিমবাংলার মানুষের একটু ভেলোর যাবার ইচ্ছা হয় খুব। আবার মেদিনীপুরের দিকের লোকেরা ওরা আবার ভেলোরে না, ওদের আবার উড়িষ্যার কটকে যে এইমস আছে আবার সেখানে যাবো। বলে জীবনে তো যাবোই একবার, এইমসে একবার যেতেই হবে, নাহলে হানিমুনে যাব। যার যেরকম চয়েস। ঠিক, তো এই 15 মিনিটটা যদি না দেন, আমি জানি না খেয়ে না দিয়ে প্রচুর জমিয়েছেন আপনি এরকম নোট, তাই তো? প্রচুর জমিয়েছেন। যেগুলো জমিয়েছেন কাকে দিয়ে যাবেন আজকেই ঠিক করে নিন, না হলে কদিন পরেই কিন্তু ডাক আসবে এখানে যাবার। আর এই শ্মশান ঘাটে গেলেই দেখতে পাবেন কোনো লকার নাই, কোনো ব্যাংক নাই, যে আপনার জমানো টাকাগুলো শ্মশান ঘাটে বাইরে রেখে যাবেন তালা দিয়ে। শ্মশান ঘাটে কোনো ব্যাংক নেই, কোনো লকার নেই। আর ওই যে সাদা কাপড়টা দেখছেন, এই সাদা কাপড়ে কোনো পকেট নেই যে আপনার ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড গুলো লুকিয়ে রেখে যাবেন। বুঝে গেছে? ওই ভেতরে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন, একদম সোজা ভেতরে চলে যাবেন সব মায়া কাটিয়ে। তাহলে কষ্ট করে যে নোটগুলো জমিয়েছিলেন ওগুলো একটু নিজের জন্য খরচা করুন, ভালো থাকার জন্য, লাইফটাকে এনজয় করার জন্য। জমিয়ে রেখে কিচ্ছু হবে না। এই জমানো সব পড়ে থাকবে। তার থেকে নিজের পরিবারকে নিয়ে এনজয় করুন।